জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা রেলওয়ে গ্রুপ ডির আরও একটা প্র্যাকটিস সেট সলভ করব। আজকের ভিডিওতে আমরা টপ 15টা কোশ্চেন কিন্তু সলভ করব। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা যে 15টা কোশ্চেন সলভ করব প্রত্যেকটাই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাই তোমরা প্র্যাকটিস সেটটা শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে। চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে দেখো আজকের প্রথম প্রশ্নটাতে, যে a equals to tan 11 degree tan 29 ডিগ্রি, b equals to 2 cot 61 ডিগ্রি cot 79 ডিগ্রি হয়, তবে নিচের কোনটি সঠিক? এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস আগে এটা জানতে হবে যে এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়ে যায়? কস থিটা। আবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় কট থিটা। আবার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় কোসেক থিটা। ঠিক আছে, এটা আবার উল্টোটাও হয়, মানে কস এভাবে, মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, এরকম করে প্রত্যেকটাই কিন্তু উল্টোটাও হয়। ঠিক আছে, এবার দেখো এই জিনিসটা আমরা যদি জানি তবেই কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারবো। এবারে দেখো প্রশ্নে আমরা যাই। প্রশ্নে কি বলেছে যে কট 61 ডিগ্রি, ঠিক আছে, বি ইকুয়ালস টু 2 কট 61 ডিগ্রি। তা আমরা এখানে বি ইকুয়ালস টু 2 কট 61কে আমরা এভাবে লিখতে পারবো না, যে কট 61কে আমরা 90 মাইনাস 29 লিখতে পারি। আবার কট 79কে আমরা 90 মাইনাস 11 লিখতে পারি। তাহলে দেখো এখানে এই 2 কট 90 মাইনাস 29-এর বদলে আমরা 2 tan 29 ডিগ্রি লিখতে পারি। আবার কট 90 মাইনাস 11-এর বদলে tan 11 ডিগ্রি লিখতে পারি। এবার দেখো এই tan 29 আর tan 11 এটা মানে হচ্ছে a, তাহলে আমরা b ইকুয়ালস টু লিখতে পারি 2a। এটাই তো আমাদেরকে বের করতে বলছে। তাহলে কোন নিচের কোনটি সঠিক? নিচের b ইকুয়ালস টু 2a যেখানে লেখা আছে সেটা সঠিক, মানে এই যে অপশন বিটা, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 2a ইকুয়ালস টু b। বোঝা গেল? দেখো প্রশ্নগুলো কিন্তু তোমাদের সোজা সোজা থাকে, কিন্তু কনসেপ্টগুলো তোমাদের যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না। বারবার আমি তোমাদেরকে বলছি প্রশ্নগুলো কিন্তু কনসেপ্টের উপরেই হবে, তোমাদেরকে কনসেপ্টগুলো জানতে হবে, সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে। তা না জানলে তোমরা কিন্তু অঙ্কগুলো করে আসতে পারবে না। অঙ্কগুলো সোজা থাকে, তোমাকে হাতি ঘোড়া বাঘ কিছু ভাবতে হবে না মাথার মধ্যে, সোজা সোজা যে অঙ্ক তোমাদেরকে খালি জানতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত 4:9, গোলক দুটির আয়তনের অনুপাত কত? ঠিক আছে, খুবই সিম্পল একটা অঙ্ক। এক্ষেত্রে আমাদেরকে শুধু গোলকের ক্ষেত্রফল আর গোলকের আয়তন এই দুটো সূত্র জানতে হবে। সূত্রগুলো যদি কেউ না জানে তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে, গোলকের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি যে এই ফার্স্ট গোলক এর ব্যাসার্ধ হচ্ছে এক্স, আর এই সেকেন্ড গোলক এর ব্যাসার্ধ হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট গোলকের আমাদের ক্ষেত্রফল কত হয়ে যাবে? গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। তো এক্ষেত্রে আর আমরা ধরে নিচ্ছি এক্স, তার মানে 4πx²। বাই আমরা লিখছি সেকেন্ড গোলকের ক্ষেত্রফল কত? 4πy²। এটাই সমান সমান কত? 4/9। এবার দেখো 4 কাটো, পাই কাটো, তার মানে x²/y² ইকুয়ালস টু 4/9। স্কোয়ার উঠালে আমরা ডাইরেক্ট এখান থেকে পেয়ে যাব যে x/y ইকুয়ালস টু 2/3। এদিকে আমরা রুট করে দিলাম, হলো বোথ সাইড রুট করলে আমরা এটা পাচ্ছি। তার মানে এক্স আর ওয়াই এর অনুপাত কত হয়ে গেলো? 2:3। তাহলে আমরা এখন প্রথম গোলকের আমরা আয়তন বের করতে পারবো। প্রথম গোলকের আয়তন কি হবে? যদি আমরা প্রথম গোলকের ব্যাসার্ধ 2 ধরি তাহলে তার আয়তন কত হয়ে যাবে? 4/3 পাই আর কিউব মানে কত? দেখো 2 এর কিউব মানে 8:2। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা 3 ধরবো, তাহলে কি হবে? 4/3 পাই আর মানে কত? 3 এর কিউব মানে 27। কাটো, 4/3 কেটে যাবে, 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, পাই কেটে যাবে, তার মানে 8:27। 8:27 এটাই হয়ে যাবে আমাদের তাদের আয়তনের অনুপাত। বোঝা গেল? যেটা আছে অপশন সিতে, তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, কি বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে মূল্যে 16,900 টাকা ও 3 বছরের সুদে মূল্যে 17,576 টাকা হয়, চক্রবৃদ্ধি সুদের হার কত?
এবারে দেখো 2 বছরের সুদের মূল্য হয় 16,900 টাকা, 3 বছরের সুদের মূল্য হয় 17,576 টাকা। তার মানে 2 বছর থেকে যখন 3 বছর হলো কত টাকা বাড়লো? 17,576 থেকে 16,900 বিয়োগ করলে 676 টাকা বাড়লো। এই যে 676 টাকা বাড়লো তৃতীয় বছরে, তার মানে এই যে 16,900 টাকা যেটা আমাদের দ্বিতীয় বছরের শেষে হয়েছিল, এই টাকাটার উপরে বেড়েছে এটা সুদ, ঠিক কি না? এবার যদি আমরা সুদের হার ধরে নিই আর, তাহলে আমাদের এই 16,900 টাকার R% সুদের 1 বছরের এটাই সমান সমান হয়ে যাবে 676। এই 0 কাটো, এই 0 কাটো, 169 4-এ 676। তার মানে আর ইকুয়ালস টু কত হয়ে গেল আমাদের 4%। তার মানে চক্রবৃদ্ধি সুদের হার কত ছিল? চক্রবৃদ্ধি সুদের হার ছিল 4%, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবেই। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3-4টা স্টার মার্ক দিয়ে রাখো অঙ্কটাতে। কি বলেছে, যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবেই। আমি ধরে নিচ্ছি একটা 3 অঙ্কের সংখ্যা আমি, যে যার একক স্থানে আছে এক্স, দশক স্থানে আছে ওয়াই, আর শতক স্থানে আছে জেড। তার মানে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হয়ে যাবে আমাদের এরকম, যে 100Z প্লাস 10Y প্লাস এক্স, ঠিক কিনা? এটাই তো। এবারে কি বলেছে, এটার থেকে এই সংখ্যাটার থেকে বিয়োগ করতে বলেছে, কি বিয়োগ করতে বলেছে? অঙ্ক 3টার সমষ্টি। এবার এটা থেকে যদি আমরা বিয়োগ করি অঙ্ক 3টার সমষ্টি, মানে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে বিয়োগ করতে বলেছে। বিয়োগ করলে কত হবে দেখো, এই 100Z প্লাস 10Y প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে লিখে কিন্তু করছি। এবারে দেখো বিয়োগ করলে কত হবে, এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, এই 100Z থেকে একটা জেড চলে গেলে 99Z প্লাস 10Y থেকে একটা ওয়াই চলে গেলে 9Y। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 9 কমন নিতে পারি। তাহলে কি হয়ে যাবে আমাদের এখানে 11Z প্লাস ওয়াই। তার মানে দেখো এই যে সংখ্যাটা বাড়লো, বিয়োগফলটা বেরোলো, এটাকে অবশ্যই 9 দিয়ে ভাগ যাবেই। এই বিয়োগফলটা অবশ্যই 9 দিয়ে ভাগ যাবেই। তাহলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবেই? বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবেই, যেটা অপশন আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এই যে 0.5 কিউব প্লাস 0.6 কিউব বাই 0.5 স্কোয়ার মাইনাস 0.3 প্লাস 0.6 তার স্কোয়ার, ঠিক আছে? দেখো কি বলেছে, এই যে মানে মান নির্ণয় করতে বলেছি, এক্ষেত্রে আমরা যদি 0.5টাকে আমরা ধরে নিচ্ছি এ, আর 0.6টাকে আমরা ধরে নিচ্ছি বি, তাহলে দেখো আমরা উপরে লিখতে পারি না যে এ কিউব প্লাস বি কিউব, নিচে কি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এই মাঝখানে যে 0.3 আছে সেটা কি, সেটা কিন্তু এই 0.5 ইন্টু 0.6, এই দুটো গুণ করেই কিন্তু 0.3 হয়। তাই এটাকে আমরা এ বি লিখতে পারি, প্লাস 6কে আমরা বি স্কোয়ার লিখতে পারি। এবারে দেখো উপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র কি লিখতে পারি, এই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে আমাদের কি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা কেটে দিতে পারি, তাহলে আমাদের কি বাঁচলো এ প্লাস বি। এবার এ মানে কত 0.5 প্লাস বি মানে কত 0.6, এ আর বি যোগ করলে কত হবে, তার মানে 1.1, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গ সেমি এবং তার ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 হলে ওই ত্রিভুজটির উচ্চতা কত সেমি? দেখো ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:4। আমি ধরে নিচ্ছি যে ভূমি কত হচ্ছে 3x আর উচ্চতা কত হচ্ছে 4x। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, হাফ
ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজিক্যাল টু এই ক্ষেত্রফলটাই বলে দিয়েছে কত 1176। এই 2 দিয়ে কাটো 4কে, 2 2 দিয়ে এটাকে কাটো, কত হবে 2 5 10, 2 8 16, 2 8 16, 3 দিয়ে কাটো, কত হবে 3 1 3, 3 9 27, 3 6 18, 3 6 18 হলো। তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে গেল 196। এবার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 196, তার মানে এক্স ইকুয়াল টু কত 14। বোঝা গেল? তাহলে আমাদের কি চেয়েছে এবারে দেখো, ত্রিভুজটির উচ্চতা কত? ত্রিভুজের উচ্চতা আমরা কি ধরেছিলাম 4x। ত্রিভুজের উচ্চতা কত 4x, তার মানে এক্স এর মান যদি 14 হয় তার মানে 4x ইকুয়াল টু কত হবে 14 4 56, 56। বোঝা গেল? ত্রিভুজের উচ্চতা কত সেমি 56 সেমি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 250 মিটার লম্বা একটি ট্রেন একটি খুঁটিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? একটি ট্রেন যখন একটি খুঁটিকে অতিক্রম করে তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যে অতিক্রম করে, তার মানে 15 সেকেন্ডে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করেছে। ট্রেনটার দৈর্ঘ্য কত 250 মিটার। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ট্রেনটার স্পিড কত ছিল, ট্রেনটার স্পিড ছিল এই 250 মিটার বাই হচ্ছে 15 সেকেন্ড। ঠিক আছে, কিন্তু উত্তরটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো উত্তরে কিন্তু মিটার পার সেকেন্ড দেওয়া নাই, কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। এবারে মিটার পার সেকেন্ডকে যখন আমরা কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করব তখন আমরা কি করব, এই 18/5 দিয়ে গুণ করে দেবো। এবারে 18/5 দিয়ে গুণ করলে কি হবে দেখো, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 6 18, 5 দিয়ে কাটো 50, এই 5 দিয়ে কাটো 10, তার মানে 10 গুণ 6, তার মানে হয়ে গেল 60 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে আমার ট্রেনটার স্পিড, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, এ ও বি এর অনুপাত 2:3 এবং বি ও সি এর অনুপাত 4:3 হলে a:b:c সমান সমান কত? ঠিক আছে, ডাইরেক্ট আমরা বের করব। দেখো a:b:c সমান সমান কি হয়ে যাবে, দেখো এ আর বি এর অনুপাত কত 2:3, আবার বি আর সি এর অনুপাত কত 4:3। এবার দেখো বি এর পাশে সি এর জায়গাটা ফাঁকা আছে, তার মানে এই সি এ আমরা কি লিখবো, আগে যেটা আছে সেটাই লিখে দেবো। তো আগে কত আছে 3, তো এখানে 3 লিখে দেবো। এবারে এর জায়গাটা ফাঁকা আছে, এখানে কি লিখবো আমরা, পরে যেটা আছে সেটাই লিখে দেবো। পরে কত আছে 4, তো এখানে আমরা 4 লিখে দেবো। এবারে গুণ করে দাও, দেখো 4 2 8 ইস্টু 4 3 12 ইস্টু 3 3 9। তাহলে আমাদের অনুপাত কত হয়ে গেল a:b:c এর 8:12:9, যেটা আছে আমাদের অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, ত্রিভুজ এ বি সি এর ডি এবং ই যথাক্রমে এ বি এবং এসি দুটি বাহুর মধ্যবিন্দু। যদি কোণ বিএসি 40 ডিগ্রি এবং কোণ এবিসি 65 ডিগ্রি হয় তাহলে কোণ সিইডি এর মান কত হবে? ঠিক আছে, দেখো আমরা যদি একটা ত্রিভুজ বানাই, ঠিক আছে, একটা ত্রিভুজ বানাইলাম, এখানে ত্রিভুজের নাম দিলাম এ বি সি। এবারে কি বলেছে, এ বি বাহুর মধ্যবিন্দু মানে মিডিল থেকে এসি বাহুর মধ্যবিন্দু মিডিল, ঠিক আছে, এটার নাম ডি, এটার নাম ই। এবার এখান থেকে এটা যদি লাইনটা নিই, এবারে কি বলেছে, কোন দুটা কোণের মান দেওয়া আছে বিএসি, এই কোণটার মান দেওয়া আছে কত 40 ডিগ্রি। আবার এ বি সি এই কোণটার মান দেওয়া আছে কত 65 ডিগ্রি। তাহলে আমাদেরকে সিইডি মানে এই কোণটার মান আমাদেরকে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কি করে বের করব। দেখো যখনই কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা অবশ্যই তৃতীয় বাহুটার সমান্তরাল হবে। তার মানে বিসি এর সমান্তরাল ডিই। এবারে বিসি আর ডিই যদি সমান্তরাল হয় আর এই এবিটা যদি তাদের ছেদক হয়, তার মানে এটা যদি 65 ডিগ্রি হয়, তার মানে এটাও 65 ডিগ্রি হবে, এটাও 65 ডিগ্রি হবে। বোঝা গেল? এবারে দেখো, এবারে এটা যদি 65 ডিগ্রি হয়, এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়। একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবারে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। এবার 180 থেকে এইটা কোণ মানে 40 ডিগ্রি আর 65 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই, 180 থেকে 40 আর 45 বাদ দিলে আমাদের বাঁচতে হচ্ছে 75 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে 75 ডিগ্রি হলো। এবার দেখো এই সিইএ
এটা একটা সরল রেখা, এই সরল রেখার এ পাশে কোণটা যদি 75 ডিগ্রি হয়, তার মানে বাকি কোণটা কি হবে, 180 থেকে 75 বিয়োগ করতে হবে। এবার 180 থেকে 75 বিয়োগ করলে হয়ে যাবে 105 ডিগ্রি। তার মানে এই যে কোণটা আছে এই কোণটার মান হয়ে যাবে 105 ডিগ্রি। বোঝাতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা আবার সে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে 55 কিমি যেতে কত সময় লাগবে? প্রশ্নটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, এটা অনুকূলে হবে না, প্রশ্নটা হবে প্রতিকূলে। প্রশ্নটা কি হবে? প্রতিকূলে। ঠিক আছে, প্রতিকূলে 55 কিমি যেতে কত সময় লাগবে? ঠিক আছে, দেখো নৌকার গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন প্রতিকূলে যাবে তখন তাদের তুল্য গতিবেগ আবেগিক গতিবেগ কি হয়ে যাবে? মাইনাস করতে হবে। নৌকার গতিবেগ থেকে মাইনাস স্রোতের গতিবেগ করলে কত হয়ে যাবে? 5। তার মানে এখন বর্তমানে নৌকাটার গতিবেগ কত হয়ে যাবে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বর্তমানে গতিবেগ যদি 5 হয় আর মোট যেতে হয় যদি আমাদেরকে 55 কিমি, তাহলে আমাদের সময় কত লাগবে? এই অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ মানে 11 ঘন্টা। 11 ঘন্টা আমাদের সময় লাগবে, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 1.2 মিনিট, 1.6 মিনিট এবং 2 মিনিট অন্তর বাজতে থাকলো। ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? ঠিক আছে, তাহলে 1.2 মিনিট, 1.6 মিনিট আর 2 মিনিটের আমাদেরকে লসাগু বের করতে লাগবে। তো যখনই আমাদের এরকম দেওয়া থাকবে দশমিকে, তখন লসাগু বের করার নিয়ম কি? দেখো 1.2 মানে কত? 12/10। 1.6 মানে কত? 16/10। আর 2 মানে কত? 2/1। এবার এটাকে কাটাকাটি করো, দেখো 2 6 12, 2 5 10 মানে 6/5। আবার 2 8 16, 2 5 10 মানে 8/5। এবারে আমাদেরকে কি করতে লাগে? উপরের গুলার লসাগু বের করতে লাগবে, মানে LCM। আর নিচের গুলার আমাদেরকে কি বের করতে লাগবে? HCF। ঠিক আছে, তো উপরের গুলো যদি আমরা লসাগু বের করি, 6 8 আর 2 লসাগু বের করলে কত হবে? দেখো 2 3 6, 2 4 8, 2 1 2। তার মানে 2 3 6, 6 4 24। তার মানে আমাদের এলসিএম হয়ে গেল 24। আর নিচে 5 5 1 এর HCF কত? HCF 1। তাহলে LCM বাই HCF হয় আমাদের লসাগুটা কি হবে? LCM বাই HCF মানে 24/1 মানে 24ই আমাদের হলো। তার মানে আমরা বলতে পারি যে এই 3টা ঘন্টা আবার 24 মিনিট পর একসাথে বাজবে। এবারে 3টা ঘন্টা যদি 24 মিনিট পর একসাথে বাজে, তার মানে এই যে 24 মিনিট, এই 24 মিনিটের মধ্যে প্রথম ঘন্টাটা আরও কতবার বেজে যাবে? দেখো 24 মিনিটের মধ্যে প্রথম ঘন্টাটা আরও কতবার বাজবে সেটা বের করতে গেলে 24কে আমি ভাগ করে দেবো 1.2 দিয়ে। 1.2 দিয়ে ভাগ করলে দেখো দশমিক বসলে পিছনে একটা 0, 12 দিয়ে কাটলে 12 2 24, পিছনে একটা 0, 20 বার। তার মানে প্রথম ঘন্টাটা আরও 20 বার বেজে যাবে, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, এক ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 1250 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের ওপর 25% লাভে দ্রব্যটি বিক্রয় করে। ব্যবসায়ীর প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? আমি ধরে নিচ্ছি যে এক ব্যবসায়ী 1000 গ্রাম জিনিস কিনে 100 টাকায়। ঠিক আছে, 100 টাকায় 1 কেজি জিনিস কিনে। তাহলে দেখো প্রতি গ্রাম জিনিসের ক্রয় মূল্য কত হয়ে যাবে? তাহলে এই ক্রয় মূল্য বাই গ্রাম, টোটাল কত? 1000 গ্রাম। তার মানে হয়ে গেল 1/10। সিপি আমাদের হয়ে গেল 1/10। এবার আমি কি বলছি যে 1 কেজির পরিবর্তে আমি দিলাম 1250 গ্রাম। 1 কেজির পরিবর্তে আমি দিলাম 1250 গ্রাম, কিন্তু আমি বিক্রি করলাম কি 25% লাভে। তার মানে 100 টাকার জিনিসটা আমি বিক্রি করলাম 125 টাকায়। তাহলে এখন প্রতি গ্রাম আমার সেলিং প্রাইস কত হবে? প্রতি গ্রাম সেলিং প্রাইস হবে 125 টাকায় বিক্রি করেছি কত গ্রাম? 1250 গ্রাম। তাহলে প্রতি গ্রামের দাম কত হলো? দেখো 125 দিয়ে টাকাটা 10, মানে বিক্রয় মূল্যও হয়ে যাবে আমার 1/10, 1/10। এবারে ক্রয় মূল্যও 1/10, বিক্রয় মূল্যও 1/10। তার মানে আমার এখানে কোনো লাভ বা ক্ষতি হয়েছে কি? না, আমার এখানে কোনো লাভ বা ক্ষতি হয়নি। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 90 কিলোমিটার পথ অতিক্রম করে, সে প্রথম 60 কিলোমিটার পথ যায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে,
বাকি দূরত্ব অতিক্রম করে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই ব্যক্তির গড় গতিবেগ কত ছিল। ঠিক আছে, 60 কিলোমিটার পথ যায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তার মানে প্রথম ক্ষেত্রে তার সময় কত লাগে, 60 কিলোমিটার যেতে সময় লাগে, এই 60/40, 0 0 কাটো, 2 3 6, 2 2 4, মানে 3/2 ঘন্টা। এবারে বাকি পথ, বাকি 60 কিলোমিটার যদি চলে যায়, মোট পথ তো 90 কিলোমিটার, তার মানে বাকি 30 কিলোমিটার পথ যায় কত, 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়, তার মানে সময় কত লাগে, 30/60, 0 0 কাটো, 3 2 যা 6, তার মানে 1/2 ঘন্টা, 1/2 ঘন্টা। ঠিক আছে, তাহলে মোট সময় কত লাগলো, 3/2 ঘন্টা যোগ 1/2 ঘন্টা, তার মানে কত, 3/2 যোগ 1/2 মানে 4/2। এবারে 4/2 মানে 2 ঘন্টা, 2 ঘন্টা লাগলো মোট। কত কিলোমিটার যেতে, 90 কিলোমিটার যেতে, তাহলে গড় স্পিড কত ছিল, 90/2 = 45 কিমি পার আওয়ার। এটা ছিল আমাদের গড় গতিবেগ, যেটা আছে অপশন বিতে, তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অমিতের টাকার 1/6 অংশ কমলের টাকার 2/3 অংশের সমান, তারা যদি মোট 750 টাকা পায় তাহলে তাদের টাকার অন্তর কত। ঠিক আছে, অমিতের টাকার আমি ধরলাম 1/6 অংশ সমান সমান কমলের টাকার 2/3 অংশের সমান। 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 2 6, তার মানে আমরা এখান থেকে বলতে পারি a = 4k, মানে অমিতের টাকাটা কমলের 4 গুণের সমান। ঠিক আছে, এবারে দেখো প্রশ্নে বলে দিয়েছে যে এই অমিতের টাকা প্লাস কমলের টাকা মিলে হচ্ছে 750 টাকা। এই অমিতের বদলে আমরা 4k লিখতে পারি, তার মানে 4k প্লাস কে = 750, তার মানে 5k = 750, তা 5 দিয়ে কাটো, 150, তার মানে কমল কত টাকা ছিল, কমলের হচ্ছে টাকার পরিমাণ 150 টাকা। কমলের যদি 150 টাকা হয়, অমিতের টাকার পরিমাণ কত হবে, 600 টাকা। যেহেতু দুটা মিলে হচ্ছে 750 টাকা, অমিতের হচ্ছে 600 টাকা, কমলের হচ্ছে 150 টাকা, তাহলে তাদের পার্থক্য কত, তাদের পার্থক্য হয়ে গেল 450 টাকা। বোঝা গেল, যেটা আছে অপশন এতে, তার মানে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 8টি খাতার দাম 1220 টাকা হয়, তবে 3/2 ডজন খাতার দাম কত। ঠিক আছে, দেখো 8টা খাতার দাম 1220 টাকা, তবে 3/2 ডজন, 3/2 ডজন মানে কি, দেখো 3/2 ডজন মানে 12 কাটো 6, মানে 18টা, 18টা খাতার দাম আমাদেরকে বের করতে বলেছে। 1220 টাকা দাম যদি হয় 8টা খাতার, 8টা খাতার, তাহলে 18টা খাতার দাম কত হবে, ব্যাস গুণ করে দাও, কাটো 4 দিয়ে, 4 2 8, 4 3 12, 0 4 5 20, 2 দিয়ে কাটো, 2 9, 9 দিয়ে এটাকে গুণ করে দাও, 9 দিয়ে 300কে গুণ করলে 2700, 5 দিয়ে 9কে গুণ করলে 45, মানে 2745। এটা হয়ে গেল আমাদের উত্তর, যেটা আছে অপশান ডিতে, তার মানে অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর আমাদের শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।